Assalamu alaikum everyone. Welcome back to another important class, and today's class we will learn about narration. We know that there are two types of narration, direct narration and also indirect narration. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা শিখব ন্যারেশন সম্পর্কে। ওকে, ন্যারেশনটা হচ্ছে, ন্যারেশন শব্দটি আসছে ন্যারেট শব্দ থেকে। ন্যারেট মিন্স বর্ণনা করা, আর ন্যারেশন মানে বর্ণনা, এটা হচ্ছে নাউন। ওকে, ন্যারেশন বলা হয় বক্তার বক্তব্যকে ন্যারেশন বলা হয়। ওকে, একজন ব্যক্তি বা যিনি একটি উদ্ধৃতি দিবে তার উদ্ধৃতিকে ন্যারেশন বলা হয়। এবং ন্যারেশনটা আমরা জানি দুই ধরনের। নাম্বার ওয়ান হচ্ছে ডিরেক্ট ন্যারেশন অ্যান্ড অলসো ইনডিরেক্ট ন্যারেশন। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ডিরেক্ট ন্যারেশন বলা হয় যে ন্যারেশনটা বা যে বক্তব্যটা, বক্তার বক্তব্যটাকে যদি সরাসরি বর্ণনা করা হয়, কোনো পরিবর্তন না করে হুবহু যদি আমরা বক্তার বক্তব্যটাকে উপস্থাপন করি, তাহলে সেটাকে বলা হয় ডিরেক্ট ন্যারেশন। আর হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন, যেই বক্তার বক্তব্যটা পরিবর্তন করে আমার মতো করে বর্ণনা করি, তাহলে সেটাকে বলা হবে ইনডিরেক্ট ন্যারেশন। যেমন ডক্টর নেপোলিয়ান said that if you give me a good mother I will give you a good nation. ডক্টর নেপোলিয়ান বলেছিলেন যদি তোমরা আমাকে একটা মা দাও, ভালো মা দাও, আমি তোমাদেরকে ভালো একটা জাতি উপহার দেব। If you give me a good mother I will give you a good nation. যদি তোমরা আমাকে ভালো একটা মা দাও, আমি তোমাদেরকে ভালো একটা জাতি উপহার দেব। দেখো এখানে বক্তব্যটা হুবহু ডক্টর নেপোলিয়ান যা বলেছিলেন হুবহু তা আমি বর্ণনা করেছি, এটাকে বলা হয় ডাইরেক্ট ন্যারেশন। আর যদি আমি এটাকে ইনডিরেক্ট ন্যারেশন করি, তাহলে হবে যে ডক্টর নেপোলিয়ান said that if we give him a good mother he will give us a good nation. অর্থাৎ আমরা যদি তাকে একটা, ডক্টর নেপোলিয়ান বলেছিলেন যে আমরা যদি তাকে একটা ভালো মা দেই, তিনি আমাদেরকে একটা ভালো জাতি উপহার দিবেন। ওকে, আমরা আরো সহজ করে বুঝতে চেষ্টা করব যে, যেমন মনে করো মারুফ said to me, মারুফ আমাকে বলেছিল I have done my duty, আমি আমার কাজ শেষ করেছি। এখানে মারুফ যেভাবে বলেছে আমি ঠিক তদ্রূপ পরিবর্তন না করে বর্ণনা করেছি, এই জন্য এটাকে বলা হয় ডিরেক্ট ন্যারেশন। আর যদি আমি বলি মারুফ said to me অথবা মারুফ told me that he has done his duty. ওকে, যে মারুফ বলেছিল যে সে তার কাজগুলো যথাযথই করেছিল। সো আমরা ডাইরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট ন্যারেশন শিখলাম। এখন আমরা শিখবো যে একটা ন্যারেশনকে কিভাবে করব, তথা ডাইরেক্ট ন্যারেশনকে আমরা কিভাবে ইনডাইরেক্ট ন্যারেশন করব। ওকে, আমরা একটা সেন্টেন্স দিয়ে এই ন্যারেশনটা পরিচয় সম্পর্কে আরো জানবো। যে একটি ন্যারেশনের মধ্যে দুইটি মেজর পার্ট রয়েছে। ওকে, দুইটি মেজর পার্ট। নাম্বার ওয়ান হলো রিপোর্টিং ভার্ব অ্যান্ড অলসো রিপোর্টেড স্পিচ। আমরা দেখো একটি সেন্টেন্স করার মধ্য দিয়েই আমরা শিখতে পারবো ডিরেক্ট ন্যারেশন কিভাবে হয়, ইনডাইরেক্ট ন্যারেশনকে আমরা কিভাবে করব। যেমন মনে করো মারুফ said to me Maruf said to me I have done my duty. ওকে, দেখো এই বাক্যের মধ্যে যেটা আছে, এখানে একটা অংশ আছে, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। এই অংশটাকে বলা হয়ে থাকে রিপোর্টিং, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আর এখানে যে অংশটা রয়েছে এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এটাকে বলা হয়ে থাকে কি রিপোর্টেড স্পিচ, এটাকে বলা হয়ে থাকে রিপোর্টেড স্পিচ। ওকে, দেখো একটা ন্যারেশনের দুইটা অংশ আছে। নাম্বার ওয়ান হলো রিপোর্টিং ভার্ব আর নাম্বার টু হচ্ছে রিপোর্টেড স্পিচ। অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা থাকবে, ইনভার্টেড কমা দুইটা চারটা কমা, যে ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা থাকবে এই অংশটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। আর রিপোর্টেড স্পিচ এর বাহিরে যে অংশটা থাকে সেটাকে বলা হয়ে থাকে রিপোর্টিং ভার্ব। এটা বাক্যের শুরুতে হতে পারে বা বাক্যের লাস্টে হতে পারে। ওকে, রিপোর্টেড স্পিচের আগে হতে পারে, রিপোর্টেড স্পিচের পরেও হতে পারে। ওকে, তো এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব আর এই অংশটাকে বলা হয়ে থাকে রিপোর্টেড স্পিচ। এখন আমরা যদি একটা বাক্যকে
ডাইরেক্ট নেরেশন থেকে ইনডাইরেক্ট নেরেশন করতে চাই, তাহলে আমাদেরকে কতগুলো কাজ করতে হবে, কতগুলো রুলস উই হ্যাভ টু ফলো, কতগুলো রুলস আমাদেরকে মানতে হবে। যদি আমরা এই রুলসগুলো জানি তাহলে আমরা যে কোনো বাক্যকে ডাইরেক্ট নেরেশন থেকে ইনডাইরেক্ট নেরেশন করতে পারবো অনায়াসে। ওকে, আমরা শিখব যে একটা ডাইরেক্ট নেরেশনকে যদি আমি ইনডাইরেক্ট নেরেশন করি তাহলে 5টি নিয়ম আমাকে মানতে হবে। ওকে, 5টি রুলস যদি আমি মানি তাহলে আমরা এই ডাইরেক্ট নারেশনটাকে ইনডাইরেক্ট অনায়াসে সুন্দরভাবে করতে পারব। নাম্বার 1, রিপোর্টিং ভার্ব এর পরিবর্তন। নাম্বার 2, ইনভার্টেড কমার পরিবর্তন। আমরা জানি যে 2টা কমা থাকবে, এই কমার পরিবর্তনটা আমাদেরকে শিখতে হবে কিভাবে করব। এবং নাম্বার 3, পার্সন পরিবর্তন। নাম্বার 4, টেন্স পরিবর্তন। নাম্বার 5, দূরত্বসূচক শব্দের পরিবর্তন। ওকে, এই 5টি পরিবর্তন যদি আমি জানি তাহলে আমরা অনায়াসে যে কোনো নারেশন করতে পারবো। ওকে, এবং আমরা এখন শিখব যে এই পরিবর্তনগুলো আমি কিভাবে করব। যেমন মনে করো সর্বশেষ যে পরিবর্তন 5 নাম্বার পরিবর্তনটা, সেটা হলো রিপোর্টিং ভার্ব এর, সেটা হলো যে দূরত্বসূচক শব্দের পরিবর্তন। আর দূরত্বসূচক শব্দটা হচ্ছে যেমন নাও থাকলে দেন হয়ে যায়, দিস থাকলে দ্যাট হয়, আবার দিস থাকলে দোজ হয়, তারপরে তোমার কাম থাকলে গো হয়, হ্যাঁ, হায়ার থাকলে থাইদার হয়, হেয়ার থাকলে দেয়ার হয়, হ্যাঁ, টুডে থাকলে দ্যাট ডে, টু নাইট থাকলে দ্যাট নাইট, যদি হয় ইয়েস্টারডে তাহলে হবে দ্য প্রিভিয়াস ডে, যদি থাকে লাস্ট নাইট তাহলে হবে প্রিভিয়াস নাইট, যদি হয় লাস্ট ইয়ার প্রিভিয়াস ইয়ার, যদি থাকে লাস্ট মান্থ তাহলে হবে দ্য প্রিভিয়াস মান্থ। ওকে, যদি হয় টুমোরো তাহলে হবে দ্য নেক্সট ডে অথবা হবে দ্য ফলোয়িং ডে, যদি থাকে নেক্সট ডে তাহলে হবে দ্য ফলোয়িং ডে। হ্যাঁ, আমাদেরকে এই পরিবর্তনগুলো, এই দূরত্বসূচক শব্দের পরিবর্তনগুলো আমাদেরকে করতে হবে ইনডাইরেক্ট নারেশন যখন আমি করব। ওকে, এবং 2 নম্বর যে কাজটা, 2 নম্বর যে পরিবর্তনটা আমরা জানি সেটা হলো যে একটি বাক্য যদি আমরা ইনভার্টেড কমার পরিবর্তন করতে চাই, ইনভার্টেড কমার পরিবর্তনটা 5টি সেন্টেন্স হয়ে থাকে আমরা জানি। 5টি সেন্টেন্স এর পরিবর্তন আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স এন্ড অলসো এক্সক্লামেটরি সেন্টেন্স। এবং আমরা জানি যে 5টি সেন্টেন্সের কি হয়, ন্যারেশন হয়ে থাকে। ওকে, এবং এই 5টি সেন্টেন্সের উপর ভিত্তি করে আমাদেরকে ইনভার্টেড কমার পরিবর্তনটা করতে হবে। ওকে, যদি বাক্যটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভিতরে, বাক্যটা যদি ইনভার্টেড কমার ভিতরে বাক্যটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে আমরা জানি যে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসবে। যদি বাক্যটি তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হলে ডব্লিউএস ওয়ার্ডটি বসবে, আর ডব্লিউএস ওয়ার্ড না থাকলে যদি প্রশ্ন করা হয় টু বি ভার্ব দিয়ে তাহলে অবশ্যই ইফ অথবা ওয়েদার বসবে। বাক্যটি যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে 3-4টা পরিবর্তন, 4টা পরিবর্তন সাধারণত হয়ে থাকে, 3টি পরিবর্তন। দেখো আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সটা 4 ভাবে হয়ে থাকে। যদি বাক্যটা ভার্ব দ্বারা শুরু হয় তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে আমরা টু বসাবো। যদি বাক্যটা তোমার ডন্ট নেগেটিভ করা বোঝায়, ডোনট দ্বারা শুরু হয় বা নেভার দ্বারা শুরু হয় তাহলে আমরা ইনভার্টেড কমার পরিবর্তে নট টু ব্যবহার করব। এবং যদি বাক্যটা লেট দ্বারা শুরু হয় তাহলে আমরা অবশ্যই, এবং লেট দ্বারা যদি প্রপোজ দেওয়া বোঝায়, প্রস্তাব দেওয়া বোঝায়, তাহলে অবশ্যই আমরা ইনভার্টেড কমার পরিবর্তে কি করব, লেট এর পরিবর্তে অবশ্যই শুড বসাবো, দ্যাট বসবে, এবং তারপরে সাবজেক্ট হিসেবে উই অথবা দে বসাবো এবং শুড বসাবো ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে, বাকি সব বসবে। ওকে, এবং বাক্যটি যদি তোমার এক্সক্লামেটরি সেন্টেন্স হয় তাহলে অবশ্যই আমরা এই ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসাবো। যদি বাক্যটা অবজেক্টিভ সেন্টেন্স হয় তাহলেও দ্যাট বসবে। ওকে, এইভাবে আমরা ইনভার্টেড কমার পরিবর্তনগুলো করে থাকব। এবং তারপর হচ্ছে 3 নম্বর যে কাজটি, পার্সন পরিবর্তন। আমরা যখন বাক্য অনেক প্র্যাকটিস করব তখন আমরা সবও বুঝবো, তাও আমি তোমাদেরকে একটু শেখানোর উদ্দেশ্যে বলে দিচ্ছি যে আমরা পার্সন পরিবর্তনটা কিভাবে করব। যদি বাক্যের সাবজেক্টটা ফার্স্ট পার্সন হয় তাহলে অবশ্যই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে সাবজেক্টে বসবে। আর যদি বাক্যের পরিবর্তনটা, যদি বাক্যের রিপোর্টেড স্পিচের ভিতরে সাবজেক্টটা যদি তোমার সেকেন্ড পার্সন হয়, হ্যাঁ, তাহলে অবশ্যই রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে হবে। দেখো তোমরা এখানে বাক্যটা, এখানে সাবজেক্ট আছে কি ফার্স্ট পার্সন, তাই আমরা এই মারুফ অনুসারে এটাকে পরিবর্তন করব। আর যদি এখানে সেকেন্ড পার্সন হয় তাহলে আমরা অবশ্যই এই মি অনুসারে তথা অবজেক্ট অনুসারে আমরা সাবজেক্টটি বসাবো। তারপর হচ্ছে আর যদি বাক্যটা থার্ড পার্সন হয়, রিপোর্টেড স্পিচের সাবজেক্টে যদি থার্ড পার্সন হয়, যেমন হি, শি অথবা ইট অথবা কারো নাম থাকে, তাহলে কোনো পরিবর্তন হবে না। নাম্বার 4, 4 নম্বর যে পরিবর্তনটা আমরা করবো, 4 নম্বর পরিবর্তনটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা আমাদেরকে খুব ভালোভাবে শিখতে হবে।
দেখো টেন্স পরিবর্তন। ওকে, আমরা টেন্স পরিবর্তনটা কিভাবে করব? টেন্স পরিবর্তনের নিয়ম হলো, দুইটা নিয়ম আছে টেন্স পরিবর্তন। নাম্বার 1, টেন্স পরিবর্তন হবে। নাম্বার 2, টেন্স পরিবর্তন হবে না। এখন আমাদেরকে অবশ্যই মেমোরাইজ করে রাখতে হবে যে কখন আমি টেন্স পরিবর্তন করব। এই যে রিপোর্টেড স্পিচটা, এই রিপোর্টেড স্পিচের ভিতরে কখন টেন্স পরিবর্তন হবে এবং কখন টেন্স পরিবর্তনটা হবে না, এটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। আর যখন টেন্স পরিবর্তন হবে তখন কিভাবে আমরা পরিবর্তন করব। ওকে, আমরা এখন শিখব যে টেন্স পরিবর্তনটি। দেখো টেন্স পরিবর্তনের ক্ষেত্রে যদি রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে হয়, তাহলে রিপোর্টেড স্পিচের ভিতরে টেন্সের পরিবর্তন হবে না। নাম্বার 2, রিপোর্টেড স্পিচের ভিতরে টেন্স পরিবর্তন হবে। কখন হবে? দেখো যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে হয় তথা সেট থাকে, সাধারণত সেট থাকলে কি হবে? রিপোর্টেড স্পিচের ভিতরে টেন্সের পরিবর্তনটি হবে। আর কিভাবে হবে? বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে হবে যাবে পাস্ট ইনডিফিনিট। বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। বাক্যটি যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে হলো যদি বাক্যটি পাস্ট ইনডিফিনিট থাকে, এই রিপোর্টেড স্পিচের ভিতরে বাক্যটি যদি পাস্ট ইনডিফিনিট থাকে হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। যদি বাক্যটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবং যদি বাক্যটি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, এই জিনিসটাও সুন্দর করে আমাদেরকে মেমোরাইজ করতে হবে যে যদি বাক্যটি রিপোর্টেড স্পিচের ভিতরে বাক্যটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় অথবা চিরন্তন শত হয় অথবা অভ্যাসগত শত হয় অথবা রিপোর্টেড স্পিচের ভিতরে যদি উড, কুড, মাইট অথবা শুড থাকে, তাহলে এখানে কোনো টেন্সের পরিবর্তন হবে না। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ শিখলাম যে কিভাবে আমরা একটা ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করব। ওকে, এটা এই রুলসগুলো হলো ওভারঅল সবগুলো সেন্টেন্সের। অ্যাসার্টিভ সেন্টেন্স হতে পারে, ইন্টারগেটিভ সেন্টেন্স হতে পারে, ইম্পারেটিভ হতে পারে, ইন্টারগেটিভ হতে পারে, অপটেটিভ হতে পারে, এক্সক্লামেটরি হতে পারে। বাট এখন আমরা শুধু শিখবো যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশনটা আমি কিভাবে করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা শিখবো এখন অ্যাসার্টিভ সেন্টেন্স এন্ড ন্যারেশন। অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স এন্ড ন্যারেশন আমরা করব। এবং এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি আমরা করি তাহলে কিভাবে পরিবর্তন করব। যদি রিপোর্টেড স্পিচের ভিতরে বাক্যটি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে আমরা কিভাবে ন্যারেশনটা করব, এটা আমাদের সুন্দরভাবে মেমোরাইজ করে রাখতে হবে। নাম্বার 1, 1 নাম্বার কাজ হলো যে যদি বাক্যটি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে আমরা রিপোর্টিং ভার্ব, দেখো রিপোর্টিং ভার্ব এর পরিবর্তে দ্যাট বসবে। দ্যাট রিপোর্টিং ভার্ব এর পরিবর্তে আমরা সেইড বসাবো। সেইড অথবা টোল্ড বসবে। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে যদি রিপোর্টিং ভার্ব এর পরিবর্তে আমরা সেইড অথবা টোল্ড বসাবো, কখন? যদি বাক্যটা রিপোর্টেড স্পিচের ভিতরে বাক্যটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে আমরা রিপোর্টিং ভার্ব সেড টু এর পরিবর্তে সেড বসাবো বা টোল্ড বসাবো। টোল্ড কখন বসবে? যদি রিপোর্টিং ভার্বের মধ্যে একটা অবজেক্ট থাকে, একটা ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে তাহলে আমরা টোল্ড বসাবো, অন্যথায় আমরা সেডই থাকবে। নাম্বার 2, 2 নম্বর যে কাজটি করবো আমরা, দেখো 2 নম্বর কাজ হলো ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসবে। বা আমরা দেখি কমা এর পরিবর্তে দ্যাট বসবে। তারপরে যে কাজটি করব আমরা, কমা এর পরিবর্তে দ্যাট বসাবো এবং তারপরে পার্সন পরিবর্তন, হ্যাঁ, তারপর হচ্ছে টেন্স পরিবর্তন।
4 নাম্বার হচ্ছে দূরত্ব সূচক শব্দের পরিবর্তন। এটা আমরা জানি এবং আমরা এটা আগেই শিখেছি যে এই পরিবর্তন আমরা করব। যদি বাক্যটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে আমরা কিভাবে করব দেখো, রিপোর্টিং ভার্ব এর পরিবর্তে কি বসাবো, সেড অথবা টোল্ড বসবে, এবং কমা এর পরিবর্তে দ্যাট বসবে, তারপরে পার্সন পরিবর্তন করব, তারপরে আমরা টেন্স পরিবর্তন করব, এবং দূরত্ব সূচক শব্দ থাকলে আমরা কি করব, এই দূরত্ব সূচক শব্দটা পরিবর্তন করব। তাহলে আমাদের ন্যারেশনটা হয়ে যাবে। এবং আমরা এখন কয়েকটি বাক্য অ্যাসার্টিভ সেন্টেন্সের কতগুলো বাক্য আমরা প্র্যাকটিস করব, হ্যাঁ, এবং এই বাক্যগুলো আমরা শিখব যে এই বাক্যগুলো আমরা এইভাবে ন্যারেশনটা করতে পারবো, ঠিক আছে। যেমন আমরা একটা বাক্য লিখেছিলাম প্রথমেই, যেমন মারুফ সেড টু মি, মারুফ সেড টু মি আই হ্যাভ ডান মাই ডিউটি। ওকে, দেখো মারুফ সেড টু মি, তাহলে এখানে যেহেতু একটা অবজেক্ট আছে, মি একটা অবজেক্ট আছে, এই জন্য কি হবে, মারুফ টোল্ড মি। তাহলে আমরা ইনডাইরেক্ট ন্যারেশন করবো এটাকে। ইনডাইরেক্ট ন্যারেশন করার ক্ষেত্রে কি হবে, মারুফ টোল্ড মি দ্যাট, হ্যাঁ, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসবে। দেখো মারুফ টোল্ড মি দ্যাট আই আছে, সাবজেক্ট আমরা জানি আই থাকলে ফার্স্ট পারসন, আর তখন পারসনটা হবে কি, এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে সাবজেক্টে বসাবো। তাহলে মারুফ টোল্ড মি দ্যাট, তাহলে আই মানে কি মারুফ, মারুফ যেহেতু বাকি একবার লিখেছি আমরা মারুফের প্রোনাউনটা এখানে লিখবো, তাহলে হি। তারপরে দেখো এখানে টেন্স পরিবর্তন হবে না হবে না, দেখো সেইড আছে তাহলে অবশ্যই টেন্স পরিবর্তন হবে। এবং কিভাবে হবে, বাক্যটি আই হ্যাভ ডান মাই ডিউটি, বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, এজন্য হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে হবে কি, হি হ্যাড ডান হিজ ডিউটি। এই ওকে, আমরা একটি অ্যাসার্টিভ সেন্টেন্স এর ন্যারেশন আজকে শিখলাম, যে অ্যাসার্টিভ সেন্টেন্স এর ন্যারেশন দ্বারা যে কিভাবে করব আমরা, যদি এই রিপোর্টিং ভার্ব সেড টু এর পরিবর্তে কি বসাবো, সেড অথবা টোল্ড বসবে, পারসন তারপর ইনভার্টেড কমার পরিবর্তন করলাম, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসবে, তারপরে পারসন পরিবর্তন করলাম, তারপরে আমরা টেন্সের পরিবর্তন করলাম। এইভাবে আমরা যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স এর ন্যারেশনগুলো অনায়াসেই সলিউশন করতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা শিখব টেন্সকে আরও ইজি এবং কমফোর্টেবলি যেন আমরা পরিবর্তন করতে পারি, ওকে, এবং অতি সহজেই যেন আমরা টেন্সটাকে পরিবর্তন করতে পারি। যেমন দেখো, যদি বাক্যের মধ্যে ডু থাকে তথা বাক্যের মধ্যে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে এটা ডিড হয়ে যাবে, অর্থাৎ ইট থাকলে অ্যাট হয়ে যাবে। যদি তোমার রাইট থাকে রোট হয়ে যাবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে হয়ে যাবে পাস্ট ফর্ম। তারপর হচ্ছে বাক্যের মধ্যে যদি এম অথবা ইজ অথবা আর থাকে তাহলে হয়ে যাবে ওয়াজ বা ওয়ার, কারণ আমরা জানি বাক্যটিতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে এম অথবা ইজ অথবা আর থাকে, ভার্ব প্লাস আইএনজি থাকে, বাট এটাকে পাস্ট কন্টিনিউয়াস করলে এম ইজ আরের জায়গায় ওয়াজ ওয়ার দিলেই এটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। তারপর হচ্ছে বাক্যের মধ্যে যদি হ্যাভ বা হ্যাজ থাকে আমরা হ্যাড দেব, এবং বাক্যের মধ্যে যদি হ্যাভ বিন বা হ্যাজ বিন থাকে তথা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে হ্যাভ বিন হ্যাজ বিন থাকবে, এটাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বানালে হ্যাড বিন দিলেই বাক্যটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। এবং বাক্যটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে ডিড থাকবে বা ভার্বের পাস্ট ফর্ম থাকবে, ভার্বের পাস্ট ফর্ম থাকলেই আমরা এটাকে কী করব, এর সাথে হ্যাড দিব এবং ভার্বের 3 নম্বর ফর্ম দেব, অর্থাৎ ডিড থাকলে হয়ে যাবে হ্যাড ডান। যদি বাক্যের মধ্যে থাকতো অ্যাট তথা খেয়েছিলাম তাহলে হবে হ্যাড ইটেন। যদি বাক্যের মধ্যে আবার ডিড নট থাকে তাহলে হয়ে যাবে হ্যাড নট ডান, অর্থাৎ বাক্যটি নেগেটিভ থাকলে আমরা হ্যাড নট দেব এবং ভার্বের 3 নম্বর ফর্ম দেব, তাহলে এটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। এবং বাক্যটি যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে ওয়াজ বা ওয়ার থাকবে, এবং আমরা ওয়াজ বা ওয়ার এর পরিবর্তে বাক্যটির মধ্যে হ্যাড বিন দিলেই বাক্যটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। এবং আমরা এ পর্যায়ে শিখব মডাল অক্সিলিয়ারি ভার্ব থাকলে, অর্থাৎ বাক্যের মধ্যে যদি আমরা দেখি মডাল অক্সিলিয়ারি ভার্ব থাকে ক্যান তাহলে হয়ে যাবে কুড, বাক্যের মধ্যে যদি থাকে মে হয়ে যাবে মাইট, বাক্যের মধ্যে যদি থাকে শেল হয়ে যাবে শুড, বাক্যের মধ্যে উইল থাকলে হয়ে যাবে উড, বাক্যের মধ্যে যদি মাস্ট থাকে তাহলে মাস্ট বসে, আবার মাস্টের পরিবর্তে আমরা হ্যাড টু দিয়েও বাক্যটিকে কমপ্লিট করতে পারবো, ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে পারবো।
আর যদি বাক্যের মধ্যে রিপোর্টেড স্পিচ এর ভিতরে শুড, কুড, মাইট অথবা উড থাকে, অথবা বাক্যটি ইউনিভার্সাল ট্রুথ তথা চিরন্তন সত্য হয়, অথবা বাক্যটি যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে কোনো পরিবর্তন হবে না। রিপোর্টেড স্পিচের ভিতরে টেন্সের কোনো পরিবর্তন হবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার যে আমরা শিখব কতগুলো উদাহরণ। অ্যাসার্টিভ সেন্টেন্সের কতগুলো উদাহরণ শিখব। যেমন ডাইরেক্ট নারেশন, রূপা সেড আই রাইট এ লেটার, তাহলে এটা ইনডাইরেক্ট হয়ে যাবে রূপা সেড দ্যাট, আমরা জানি ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসবে, এবং আই সাবজেক্টটি আই আছে তথা ফার্স্ট পারসন, তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট তথা রূপা অনুসারে সাবজেক্টটি বসাতে হবে। তাহলে বাক্যটি হবে কি, রূপা সেড দ্যাট শি রোট এ লেটার। আছে আই রাইট এ লেটার, প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে শি রোট এ লেটার হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। আমরা আরেকটি উদাহরণ শিখব ডাইরেক্ট নারেশনে, যেমন মেরিন সেইড আই এম রিডিং এ বুক নাও, এটা ইনডাইরেক্ট নারেশনে হয়ে যাবে মেরিন সেইড দ্যাট শি ওয়াজ রিডিং এ বুক। দেখো তোমরা, এম ইজ আর থাকলে ভার্বের সাথে আইএনজি থাকলে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর এখানে আমরা ওয়াজ বা ওয়ার দিলেই পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, এবং আমরা জানি নাও থাকলে দেন হয়ে যাবে। ওকে, তাহলে বাক্যটি দাঁড়ায় মেরিন সেড দ্যাট, ইনভার্টেড কমার পরিবর্তে আমরা দ্যাট বসাইলাম, সাবজেক্টটি আই আছে, আই মানে কি মেরিন তথা প্রথম সাবজেক্ট অনুযায়ী সাবজেক্টটি বসবে, তাহলে শি, অর্থাৎ মেরিন সেড দ্যাট শি ওয়াজ রিডিং এ বুক দেন। আমরা অন্য একটি উদাহরণ করব, যেমন নূপুর সেড টু মি ইউ হ্যাভ ডান ওয়েল ইন দ্য এক্সামিনেশন, তাহলে বাক্যটি হবে ইনডাইরেক্ট নারেশনে নূপুর টোল্ড মি দ্যাট। আমি বলেছিলাম যে বাক্যের মধ্যে যদি তোমার রিপোর্টিং ভার্বে একটি অবজেক্ট থাকে তথা মি আছে, এই জন্য সেড টু হয়ে যাবে টোল্ড হয়ে যাবে, এবং ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট হবে। সাবজেক্টে ইউ আছে, ইউ মানে কি সেকেন্ড পারসন, তাহলে আমরা রিপোর্টিং ভার্বের অবজেক্ট আছে মি, মি অনুসারে সাবজেক্টে বসবে, তথা মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, আই হয়ে যাবে, অর্থাৎ নূপুর টোল্ড মি দ্যাট। আইয়ের পরিবর্তে আমরা কি বসাবো, মি আছে, মি এর পরিবর্তে কি বসাবো আই, তাহলে নূপুর টোল্ড মি দ্যাট I had done well in the examination. Another example that teacher said to me the earth moves around the sun. এখানে একটি ব্যতিক্রমধর্মী বাক্য মনে রাখতে হবে সবারকে। দেখো, টিচার সেড টু মি, শিক্ষক আমাকে বলেছিলেন যে দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, এখানে বাক্যটি আছে চিরন্তন সত্য ইউনিভার্সাল ট্রুথ, আর ইউনিভার্সাল ট্রুথ থাকলে বাক্যটি কোনো পরিবর্তন হবে না। অতএব বাক্যটি হবে কি, দ্য টিচার টোল্ড মি দ্যাট দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। আজকের এই ক্লাসটা থেকে আশা করি তোমরা অনেক কিছু ইনশাআল্লাহ শিখতে পারবে। আমরা পরবর্তী ক্লাসে ইন্টারগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সে পর্যন্ত আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।